এই অধ্যায় শুরু করার আগে দু একটি কথা বলবো। মনে হতে পারে যে আমার পড়ার টেবিলটি বদলে গেছে। হ্যাঁ, বদলে গেছে, তার কারণ আমি কালকে আমার গ্রামের বাড়িতে এসেছি। আর একটি কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে সোফি আর আলবার্তোর যে আলোচনা, সেই আলোচনা কিন্তু এখন হচ্ছে হিলডাদের বাড়িতে। হিলডা মানে যে হিলডার বাবা সোফিকে লেটার লিখতো তার মেয়ের উদ্দেশ্যে, কিন্তু লেটার আসতো সোফির কাছে। আলবার্তো আর সোফি এখন সাক্ষাতেই তাদের আলোচনা এগোয়, এবং যখনই তাদের আলোচনা শুরু হয় তার আগে আলবার্তোর কুকুরটি সোফিকে নিয়ে যেতে আসতো, এবং এইভাবেই তাদের আলোচনা এগোতে থাকে। আমরা ছিলাম এর আগে রেনেসা বা নবজাগরণের যে সময়টা, সেই সময় পর্যন্ত। এখন প্রবেশ করা হচ্ছে বারোক যুগে। এই যুগে শিল্প, সাহিত্য, দর্শন খুব গুরুত্বপূর্ণ ছিল। মানুষ বিভিন্নভাবে তাদের জীবনটাকে উপভোগ করতে চাইতো। অন্যদিকে যে ধর্মের যে ব্যাপারটা, সেটা যে একেবারেই ছিল না তা নয়, সেটাও কিন্তু ছিল। ফলে এই যে যুগটা, সেই যুগটাকে বলা হয় বিরোধের একটা যুগ। মানে দু ধরনের একটা ব্যাপার কাজ করতো মানে মানুষের মধ্যে। এর আগের যে সময়গুলো মানুষ কিন্তু বিনোদন নিয়ে অত ভাবতো না। এই যুগ থেকেই কিন্তু এই ব্যাপারটা শুরু হয়। আলবার্তো এই সময় সোফিকে বোঝাতে থাকে যে এই যে সময়টা, এই সময়টা মানুষজন মনে করতো যে পৃথিবীটা বিশাল বড় একটা নাট্যমঞ্চ, এবং মানুষ কিন্তু এখানে বুঝতে শুরু করে জীবন হচ্ছে পরিবর্তনশীল এবং ক্ষণস্থায়ী। 1600 থেকে 1700 যে সালটা, 1600 থেকে 1700 সালের এই যে সময়টা, এটাই কিন্তু বারোক যুগ। এবং এই সময়ে বিভিন্ন যে লেখালেখি, নাটক, থিয়েটার, তারপরে শেক্সপিয়ারেরও আলোচনা এখানে আছে, কবিতা, এই যুগটা পুরো ছেয়েছিল। এরপরে যে যে সমস্ত দার্শনিকদের সাথে সোফিকে পরিচয় করানো হয়, প্রথমেই আসে দেকার্ত, তারপরে স্পিনোজা, লক, হিউম, বার্কলে। এদের সমস্ত দর্শন, এদের যে দর্শন চিন্তা, সেগুলো নিয়ে সমস্ত কিছু নিয়ে সোফির সাথে আলোচনা করে আলবার্তো। এবং অদ্ভুতভাবে তার পরের চ্যাপ্টার, এই সমস্ত দার্শনিকদের নিয়ে আলোচনার পরের একটা চ্যাপ্টারে আমরা দেখছি যে একটা অধ্যায় শুরু হচ্ছে যে হিলডা তার বাবার পাঠানো বই পড়ছে। আর অদ্ভুতভাবে সেই বইয়ের গল্পের নায়িকা সোফি। এখানে আর কিছু বলার নেই, জাস্ট মাথা আর কিছু ভাবারও শক্তি নেই। এতদিন আমরা সোফির চোখে পুরো জিনিসটা, সোফির চোখ দিয়ে আমরা দেখে এসেছি। এখন হঠাৎ দেখছি হিলডা চলে এসেছে, এবং সে সোফির ক্যারেক্টারটা তার বাবার পাঠানো বইয়ের মধ্যে দিয়ে পড়ছে। এবং পাঠকদের হঠাৎ করে মনে হবে যে আমরা আসলে কি পড়ছি, আমরা কাকে পড়ছি, আমরা আসলে সোফিকে দিয়ে নিজেদেরকে দেখছি, নাকি হিলডা তার গল্পে সোফিকে পড়ছে। আবার যখন লেখক সোফির কাছে আমাদেরকে নিয়ে যায়, তখন মনে হয় যে না, সোফি বেঁচে আছে, সোফি আসল। ফলে দুটি স্তরে গল্প তৈরি হয়। একটা হিলডার জগৎ, যেখানে হিলডা বই পড়ছে, আর একটা সোফির জগৎ, যেখানে আমরা সোফির চোখ দিয়ে পুরো গল্পটা পড়ছি। তো লেখক চেয়েছেন আসলে পাঠক ভাবুক, অর্থাৎ পাঠকরা ভাবুক ব্যাপারটা কি হচ্ছে। আমি এতক্ষণ যাকে বাস্তব মনে করছিলাম, সে যদি আসলে একটা বইয়ের চরিত্র হয়, তাহলে এটা আসলে এই চ্যাপ্টার শুরু হওয়ার আগে বার্কলের যে দর্শন, সেই দর্শন। কারণ বার্কলে বলেছিলেন যে বাস্তবতা সম্পর্কে আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারি না, আমরা কেবল যা উপলব্ধি করি সেটাই জানি। আসলে সোফি আর এই যে হিলডার যে জগৎ, সেই দুটোকে এখানে মিলিয়ে দেওয়া হয়েছে। এই অধ্যায়ে আসলে দেখানোর চেষ্টা করা হয়েছে বাস্তব আর কল্পনার সীমা কোথায়। এর পরের অধ্যায়ে চলে যায়। পরের অধ্যায় হলো আলোকপ্রাপ্তি। এই সময়ের যে সমস্ত চিন্তাবিদ ছিলেন, এদের মুখ্য যে দর্শন ছিল সেটা হলো যে মানুষের বুদ্ধি ও যুক্তি পৃথিবীকে বোঝার সবথেকে শক্তিশালী উপায়। দার্শনিকরা মনে করতেন যে আসলে মানুষ চিন্তাশীল, সেই ক্ষমতা নিয়েই মানুষ জন্মায়। তাই স্বাধীনভাবে যে মানুষের যে মতামত, সেটা প্রকাশ করতে দেওয়া উচিত, এবং কুসংস্কার, অন্ধবিশ্বাস এগুলোর পরিবর্তে বৈজ্ঞানিক ব্যাখ্যার ওপর জোর দেওয়া হয়েছে, দার্শনিকরা দিয়েছেন এই সময়ে। এবং এই যে সময়টা, এই সময়েই কিন্তু মানুষ বিশ্বাস করতে শুরু করে যে জ্ঞান বিজ্ঞান ব্যবহার করে সমাজকে আরও বেশি ভালো বানানো সম্ভব।
শুধু তাই নয়, এই সময়ে মানুষের কাছে মানে জ্ঞানকে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করা হয় এবং তার ফলে কিন্তু বিজ্ঞান, দর্শন, ইতিহাস এই সমস্ত বিষয়গুলো কিন্তু মানুষের কাছে পৌঁছয় এবং পৌঁছানোর বিভিন্ন ব্যবস্থাও গ্রহণ করা হয়। অর্থাৎ এখানে কিন্তু সফিকে শুধু দর্শন বা ইতিহাস শেখানো হয় না, এখানে কিন্তু সফিকে শেখানো হয় যে নিজের বুদ্ধি, নিজের চিন্তার প্রয়োগ ঘটানো বা নিজের মানে কি বলবো, নিজের চিন্তা করার যে ক্ষমতা সেটা তারও আছে এবং বুদ্ধি দিয়ে বিচার করারও, আর সেই সাথে প্রশ্ন করতে শেখা। অর্থাৎ আলোকপ্রাপ্তি যুগে মূল শিক্ষা হলো নিজের বুদ্ধির ব্যবহার করো, আর এটি সফির ওপরেও প্রয়োগ করা হয়। আজ এই পর্যন্ত। সত্যি কথা বলতে এই যে জিনিসটা তুলে ধরা খুব মুশকিল। আমি হয়তো 0.001%ও পারছি না, কিন্তু তারপরও